আচ্ছা, মিক্সড মিডিয়ায় প্রত্যেককেই তোমাদের স্বাগত। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমি অনেক আগেই বলেছি। হ্যাঁ, সেগুলো যদিও সবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কিন্তু তার গুরুত্বটা অনেকেই বুঝে উঠতে পারেনি। আজকে অনেক জেলা থেকে যেমন আমাকে ফোন করেছিল, অনেক ইউআর ক্যান্ডিডেট তারা বেসিক পোস্ট বেসিকে ডাক পায়নি। এবং এই WBHRBর যে এই একটা অভিযোগ, হ্যাঁ, সেটা হচ্ছে অস্বচ্ছতার অভিযোগ। GDMও তারা যেমন তাদের ক্ষেত্রে, তাদের নিয়োগের ক্ষেত্রে একটা অস্বচ্ছতার অভিযোগ কিন্তু উঠে আসে। তো সব কিছু বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওটা, অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যদি থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা একটু শেয়ার করবে। কারণ এটা শুধু নিজের বা কারো ব্যক্তিগত সমস্যা নয়, যারা প্রার্থী ক্যান্ডিডেট তাদের সবার সমস্যা, সেটা আমি আগেও বলেছিলাম। প্রথম কথা, আহ, যে বিষয়গুলো, অর্থাৎ ভারতবর্ষে যেমন একটা কথা প্রচলিত আছে যে পপুলেশন, পলিউশন অ্যান্ড কারাপশন, এটা নাকি ভারতবর্ষ থেকে কখনোই, মানে ভারতবর্ষ কখনো কন্ট্রোল করা যাবে না। আমরা জনসংখ্যার দিক দিয়ে নাম্বার ওয়ানে পৌঁছে গেছি, কারাপশনের দিক দিয়ে হয়তো উপরের দিকে, উপরের নাম্বারগুলো দিকে যাচ্ছি, বা পলিউশনের দিক দিয়ে আমরা সেটাও আমরা দেখতে পাচ্ছি দিল্লিতে, যে কি এই আরাবল্লী নিয়ে যাওয়া হলো। তো এগুলোতে অনেকেই হয়তো চুপচাপ থাকে, তাদের কাজ নেই, মোট কথা কেন প্রতিবাদ করবে? দূষিত হোক, হ্যাঁ, মানে তারা সেটাই চায়। হ্যাঁ, দুর্নীতি হোক, তারা সেটাই চায়। হ্যাঁ, ক্যান্ডিডেট চাকরি পাবে না, না পাক, তাতে কি হলো? মানে এই যে কিছু মনোভাব, হ্যাঁ, এই কিছু ব্যক্তি বা ব্যক্তিবর্গের জন্য কিন্তু আজকে সমাজটা, মানে যাকে বলে একদম নিম্নগামী। এগুলো প্রতিবাদ করার কাউকে খুঁজে পাওয়া যায় না। মোট কথা, অন্যায়ের যে প্রতিবাদ, সেটা যে কেউ বলবে, হ্যাঁ, সেটা কিন্তু মানে মোট কথা কেন জানি বাঙালির এখন হচ্ছে সাহসটা নেই। সেটা সেটা বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে। আমরা দেখেছি বিগত বছরগুলোতে নিট কেলেঙ্কারি, ডাক্তারি পরীক্ষায়, হ্যাঁ, সেখানে একই রুমের অনেক ক্যান্ডিডেটের প্রচুর নাম্বার, সেখানে সুপ্রিম কোর্ট কোর্ট পর্যন্ত সেখানে সেই বিষয়টা নিয়ে হস্তক্ষেপ করেছিল। বা আমরা দেখেছি পশ্চিমবঙ্গের SLST 2016, সেখানেও আমরা দেখেছি যে যোগ্য অনেক শিক্ষক শিক্ষাকর্মী থাকা সত্ত্বেও তাদের যে বঞ্চনা, তাদেরকে যে এই চাকরি থেকে বাতিল করে দেওয়া, সেটার একটা সেই যে বিষয়টা, সেখানেও কাউকে প্রতিবাদ করতে দেখা যায়নি। অর্থাৎ আমাদের বাঙালি এখন এরকমই, যে আমরা প্রতিবাদ করার যে ভাষাটা হয়তো বা হারিয়ে ফেলেছি বিভিন্ন কারণে। আজকে WBHRB, অর্থাৎ ওয়েস্টবেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের 7/8/2025 একটা রিক্রুটমেন্ট প্রসেস WB হেলথের, অর্থাৎ WBHRB পক্ষ থেকে প্রকাশ করা হয়েছিল। GDMO, হ্যাঁ, জেনারেল ডিউটি মেডিকেল অফিসার। তো তার পাশাপাশি স্টাফ নার্স গ্রেড 2, বেসিক, পোস্ট বেসিক, GNM সবার ক্ষেত্রে নিয়োগ পদ্ধতি একটা চলছে। তো সেক্ষেত্রে CBT বলে একটা এক্সাম ছিল, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, সেটা GNM এর ক্ষেত্রে যেমন ছিল, পাশাপাশি সেখানে GDMO থেকে শুরু করে বেসিক, পোস্ট বেসিক সবার ক্ষেত্রেই ছিল। এবং সেই CBT নম্বরের উপর বেস করে তাদের কিন্তু ইন্টারভিউয়ের যে শর্ট লিস্ট, সেটা তৈরি করা হয়েছে। সব থেকে আশ্চর্যজনকভাবে দেখা যাচ্ছে যে ইন্টারভিউয়ের শর্ট লিস্টে যাদের নাম রয়েছে, তাদের পাশে তারা কত নম্বর পেয়েছে তারা নিজেরাও জানে না। তারা নিজেরাও সেই বিষয়টা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। কারণ অনেকেই, যেমন আজকে অনেক আমার ইউআর ক্যান্ডিডেট অনেকে চান্স পায়নি, তারা যেমন বিভিন্ন বিষয় নিয়ে বলল। পাশাপাশি যারা ইন্টারভিউয়ে চান্স পেয়েছে, ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে
বেসিক পোস্ট বেসিকে বলো বা অন্যান্য ক্ষেত্রেই বলো, তারাও কিন্তু এখন সন্দিহান হয়ে পড়েছে যে আদৌ ইন্টারভিউয়ের পরে ফাইনাল মেরিট লিস্টে জায়গা হবে তো। এবার আমি তাদের সেই ইউআর ক্যান্ডিডেটদের বলেছি যে সেখানে ইন্টারভিউয়ে ডাক পাওয়া মানে তো চাকরি নয়। ইন্টারভিউ তোমরা দেবে, এবার তোমরা নাম্বার তোমরা নাও দেখাতে পারে তোমাদের, হ্যাঁ, সেটা যার যখন ফাইনাল মেরিট লিস্টে চাকরি হবে তাদেরই হবে, তোমাদের নাও হতে পারে। ইন্টারভিউ ডাক পেলেই যে চাকরি হয় এটা তো কখনো কোথাও বলা নেই যে ইন্টারভিউ ডাক মানে চাকরি, তাই তো। তো এই যে বিষয়গুলো চলছে, তো অনেক ক্যান্ডিডেট কিছু ক্ষেত্রে, কারণ WBHRBর যে মোট কথা ইন্টারভিউ যে শর্ট লিস্ট, সেখানে ভ্যাকান্সির 2.5 গুণ প্রার্থীকে, যেমন আমরা দেখেছি বেসিক পোস্ট বেসিকের ক্ষেত্রে ডেকেছে, সেখানে অনেক ইউআর ক্যান্ডিডেট তারা কিন্তু ডাক পায়নি। ঠিক আছে, এবার সেই ইউআর ক্যান্ডিডেটরা কেন ডাক পেল না, তার উত্তর কারা দেবে? জনগণ দেবে, বা যারা ডাক পেয়েছে তারা দেবে, না WBHRB দেবে, না কে দেবে? যদি কেউ দিতে পারে তাহলে অবশ্যই দেওয়া উচিত, যদি দিতে না পারে কেন দিতে পারবে না, একটা প্রশ্নচিহ্ন করে থেকে যায়। তাহলে সেখানে অস্বচ্ছতার একটা কিন্তু ইঙ্গিত পাওয়া যায়, যেটা আমি অনেক আগেই বলেছিলাম যে স্বচ্ছভাবে যে কোনো রিক্রুটমেন্ট প্রসেস হওয়া দরকার। এবার অনেকেই আছে স্বচ্ছতাটা চায় না, হ্যাঁ, কি কারণে চায় না সেটা তারাই জানে, যে স্বচ্ছতা যাতে না হয়। মানে অনেক ক্যান্ডিডেটদেরও মধ্যে যেমন অনেকে আছে, পাশাপাশি অনেক গার্জিয়ানও থাকতে পারে এর সাথে ইনভলভ এই বিষয়গুলো থেকে। এবার এই বিষয়টা সব থেকে অবাক লাগে যে 2016 SLST আমরা দেখেছি যোগ্য শিক্ষকরা কিভাবে বঞ্চিত হলো এবং তাদের চাকরি কিভাবে চলে গেল, তাদের পরিবারের কি অবস্থা, তাদের কি অবস্থা মানসিক। অনেক যোগ্য শিক্ষক তো এই চাপে তাদের জীবনটা পর্যন্ত হারিয়েছে। কিন্তু আমাদের বাঙালি, সে রবীন্দ্রনাথ বলেছিলেন, 7 কোটি সন্তানের হে বঙ্গ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। আসলেই আমরা বাঙালিরা কেন জানি সব দিক থেকেই এই বিষয়গুলো এড়িয়ে যাই। হ্যাঁ, হয়তো কারো ব্যক্তিগত স্বার্থ থাকতে পারে, সেজন্যই এড়িয়ে যাই। কিন্তু আমার মিক্সড মিডিয়া চ্যানেল বা আমি বিশেষ করে এই বিষয়গুলোতে একটু হলেও এই বিষয়গুলো নিয়ে কিন্তু ছাত্রছাত্রীদের কনসাস করি, যে কনসাসনেস অর্থাৎ চোখ কান খোলা রাখা যাকে বলে। তো এমনই WBHRBর GDMO রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটা অস্বচ্ছতা, সেটা কিন্তু অভিযোগ উঠছে। কারণ কিছু ক্যান্ডিডেট তাদের যে সার্টিফিকেট, প্রায় 17 জনের মতো ক্যান্ডিডেটের বিরুদ্ধে এরকম অভিযোগ উঠছে যে তাদের সার্টিফিকেট সেটা হচ্ছে সন্দেহজনক। তারা যে সার্টিফিকেটটা দিয়েছেন সেটা সন্দেহজনক, তারা সেই ক্যাটাগরি প্রার্থী নয়। তাহলে এবার কিভাবে তারা ইন্টারভিউ ডাক পেল? এরকম অনেকেই আছে, তোমরা যারা ইন্টারভিউ ডাক পাওনি, হ্যাঁ, তারা কেন ডাক পেলে না? তোমাদের মনে নিশ্চয়ই এই চিন্তাটা আসছে, বিশেষ করে যারা ইউআর ক্যান্ডিডেট আছো। হ্যাঁ, ইউআর ক্যান্ডিডেটরাই, কারণ সব থেকে ক্ষতিগ্রস্ত তো তারাই হয়। কারণ হচ্ছে রিজার্ভেশন পলিসি তো যেহেতু থাকে, এবার দেখা যাচ্ছে রিজার্ভেশন থাকা সত্ত্বেও এবার ইউআরের প্রার্থী অর্থাৎ ভ্যাকান্সিটা কম। সেক্ষেত্রে ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যেহেতু সেই বিষয়টা অনেক টাফ হয়ে দাঁড়ায়, অর্থাৎ কম্পিটিশনটা তাদের ক্ষেত্রে হাই হয়, অনেকে কিন্তু ছিটকে যায়। কিন্তু কেন ছিটকে গেল, তার কারণ তারা কিন্তু জানতে পারে না, হয়তো বা সেটা জানাও সম্ভব না, বা ভবিষ্যতেও জানতে পারবে না। ঠিক আছে, আর যারা সুযোগ পেল এবং তারা কিভাবে সুযোগ পেল তারাও হয়তো জানে না, বা কিছু জন হয়তো জানতে পারে। এই যে বিষয়গুলো একটা ধোঁয়াশার মধ্যে তৈরি হয়েছে, কারণ সিবিটির নম্বর ইন্টারভিউ শর্টলিস্টের ক্যান্ডিডেটের নামের পাশে সেটা দেয়া নেই। এটা মানেই সেখানে আমি ডাক কেন পেলাম না, অ্যাজ এ ইউআর ক্যান্ডিডেট কেন পেলাম না,
সেটা আমি বুঝতে পারলাম না, যদিও আমার এক্সাম ভালো হয়, তাহলে প্রশ্নচিহ্ন কিন্তু সেখানে থেকে যাচ্ছে। তো সেই অভিযোগটাই আমি টিভি খুলতে দেখলাম, এবিপি আনন্দে দেখাচ্ছে, স্ক্রিনে তোমাদেরকে আমি দেখালাম বিষয়টা। তো এগুলোর প্রতিবাদ, তো যাই হোক, প্রতিবাদ অনেকে করবে, অনেকে করবে না। হ্যাঁ, সেটা অবশ্যই নিজেদের ব্যক্তিগত বিষয়, যে কারা করবে কারা করবে না। হ্যাঁ, কারা ঘরে বসে থাকবে, বা কি বলে, ঠান্ডার দিন এমনিতেই আবার লেপের ভিতরে ঢুকে গেলে তো আর বাইরে বের হওয়ার কোনো বিষয় নেই, এবার মোবাইলে আপডেট নেবে। তো এই বিষয়গুলো খুব একটা বাজে সিচুয়েশান বা বাজে পরিস্থিতির মধ্যে তো মানে ফেলছে ক্যান্ডিডেটদের। কারণ তারা দিনের পর দিন, মাসের পর মাস ডিউটি করে, পড়াশোনা করে একটা ভালো এক্সাম দেওয়ার পরে ইন্টারভিউ ডাক পেল না, তাহলে এদের দায় বা এদের জবাবটা কে দেবে? কেন ডাক পেল না? আমি তার সবাইকে এই প্রশ্নটাই করব, যারা ডাক পাওনি তোমরা, কেন ডাক পেলে না? এই জবাবটা তোমরা কাদের কাছে নেবে? তো এই জবাব যাদের দেয়া দরকার বা যাদের দেয়া উচিত, হ্যাঁ, বা যারা দিতে পারবে তাদেরই দেয়া উচিত। তো সেক্ষেত্রে নিঃসন্দেহে ডব্লিউবিএইচআরবির এই বিষয়গুলো অবশ্যই দেখা উচিত, অর্থাৎ স্বচ্ছতা যাতে বজায় থাকে। আমাদের সম্মানীয় দিদি, তিনি অনেকটাই মানবিক, আমরা জানি যে প্রত্যেক ক্ষেত্রেই তিনি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সব কিছু দেখেন। অবশ্যই আমাদের দিদির প্রশংসা তো আমরা করবই, কারণ উনি যথেষ্ট মানবিক এবং সব দিক থেকেই বিষয়টা বলা চলে। তো সেক্ষেত্রে অবশ্যই দিদি হয়তো এই বিষয়টা নিয়ে একটা সমাধান করবেন, এবং যারা ইউআর ক্যান্ডিডেট আছে, পাশাপাশি আদার্স ক্যাটাগরি ক্যান্ডিডেট আছে, সবার মানে সাথে বা সবার প্রতি বা কারো কোনো ক্যান্ডিডেটের প্রতি যাতে অবিচার না হয়, যে আমার দিক থেকে, আমার মিক্সড মিডিয়া তরফ থেকে দিদির কাছে সেই প্রার্থনাই থাকবে। এবং এইচআরবির যারা মানে কর্তৃপক্ষ রয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের কাছে এটাই অনুরোধ থাকবে, কোনো প্রার্থী সে যে কোনো ক্যাটাগরি, যে কোনো ক্যান্ডিডেট হোক না কেন, তারা কেন ডাক পেল না, তারা কেন চাকরি পেল না, তার কারণ সেটা তারা জানতে চায়। এবং আপনাদের সেটা যদি আপনারা জানান, তাহলে অবশ্যই সেটাই হবে আপনাদের সব থেকে ভালো, অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে সব থেকে একটা উদাহরণ হবে, অর্থাৎ স্বচ্ছতার উদাহরণ হয়ে দাঁড়াবে।